স্বামী দ্বিতীয়বার বিয়ে করে নতুন বউ নিয়ে বাড়িতে পা রেখেছে। খবর পেয়ে কৌতূহলী প্রতিবেশীরা উঠোনে ভিড় জমিয়েছে। সবার মনে এক প্রবল উত্তেজনা, হয়তো আর কিছুক্ষণ পরেই প্রথম পক্ষের স্ত্রীর আর্তনাদ আর কান্না শুরু করবে। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে মেয়েটি একপাশে শান্ত হয়ে বসে আছে। তার চোখে মুখে কোনো উদ্বেগের রেখা নেই, নেই কোনো অস্থিরতা। এমন সময় প্রতিবেশী এক বৃদ্ধা দাদু এগিয়ে এসে জিজ্ঞেস করলেন, কিরে, এভাবে পাথরের মতো বসে আছিস কেন? স্বামী সতীন ঘরে আনলো, তুই কিছুই বলবি না? তেজস্বী মৃদু হাসল। সেই হাসিতে বিদ্রুপ ছিল নাকি বিষাদ তা বোঝা বড় দায়। সে ধীর পায়ে উঠে গিয়ে দাঁড়ালো স্বামী শওকত তার ঘোমটা টানা নতুন বইয়ের মুখোমুখি। খুঁটিয়ে খুঁটিয়ে দেখল তাদের, তারপর নির্বিকার কণ্ঠে বলে উঠল, কি হলো শওকত? দরজায় ওভাবে মূর্তির মতো দাঁড়িয়ে আছো কেন? নতুন বউকে নিয়ে ভেতরে যাও। শওকত মাথা তুলে স্ত্রীর দিকে তাকালো। সে জানতো তেজস্বী বরাবরই শক্ত মনের মানুষ, কিন্তু এমন পরিস্থিতির সামনে দাঁড়িয়েও সে যে এতটা অবিচল থাকবে তা শওকতের কল্পনাতীত ছিল। স্বামীর অবাক দৃষ্টি দেখে তেজস্বী আবারও চমৎকার এক চিলতে হাসি ফুটিয়ে তুলল অধরে। মেয়েটার গালের বাম দিকে টোল পড়ে। হাসলে তাই আরো চমৎকার সুন্দরী দেখায় তাকে। বলল, এভাবে অবাক হয়ে কি দেখছো? ভয় নেই, আমি তোমাকে এই বস্তা পচা প্রশ্ন করব না যে আমার মাঝে কিসের কমতি ছিল, কেন তুমি অন্য আরেকটাকে বিয়ে করলে, কেন আমাকে ঠকালে। কারণ আমি জানি আমার কোনো কমতি ছিল না রূপে কিংবা যোগ্যতায়, বরং কমতি ছিল তেজস্বীর নাম আর ব্যক্তিত্বের মধ্যে যেন এক অদ্ভুত সামঞ্জস্য। উপস্থিত জনতা তখন কানাঘুষা শুরু করেছে। কেউ সহানুভূতি নিয়ে বলছে, পুরুষ মানুষগুলোই এমন স্বার্থপর, এমন গুণবতী আর সুন্দরী বউ থাকতেও আবার বিয়ের কি দরকার ছিল। আবার কেউ ফিসফিস করে বিদ্রুপের সুরে বলছে, এমনি এমনি কি আর সতীন আনে? নির্ঘাত বউয়ের সাথে বনিবনা ছিল না? ভেতরে নিশ্চয়ই কোনো সমস্যা আছে। চারপাশের গুঞ্জন তেজস্বীর কানে পৌঁছালেও সে নির্বিকার। শওকত অপরাধ বোধে মাথা নত করে তেজস্বীর পাশে এসে দাঁড়ালো। কুণ্ঠিত স্বরে বলল, বিশ্বাস করো তেজস্বী, আমি এই বিয়েটা করতে চাইনি। আসলে পরিস্থিতি এমন ছিল যে। তাকে কথা শেষ করতে দিল না তেজস্বী। তীক্ষ্ণ স্বরে হাত তুলে বাধা দিয়ে বলে উঠল, নিজের ইচ্ছায় করনি, কিন্তু ধরা পড়ে গিয়ে বাধ্য হয়েছে, তাই তো? যাকে বলে কট ম্যারেজ। শওকত আর কোনো শব্দ করতে পারল না, লজ্জায় তার মাথা আরো নিচু হয়ে গেল। তেজস্বী এবার ধীর পায়ে নতুন বধূর সামনে গিয়ে দাঁড়ালো। মেয়েটির বয়স বড় জোর 18 কি 19। নববধূর থুতনিতে আঙুল ছুঁয়ে পরম মমতায় আলতো করে তুলে ধরল তার মুখটা। স্নিগ্ধ স্বরে বলল, যাও বোন, ভেতরে যাও। তারপর শওকতের দিকে একবার তাকিয়ে নিস্পৃহ কণ্ঠে বলল, তুমিও ভেতরে যাও। ওরা ভেতরে চলে গেলে তেজস্বী একা গিয়ে বারান্দার কোণে দাঁড়ালো। দৃষ্টি তার আকাশের সীমানায় স্থির। বাইরের কঠোরতা বজায় রাখাটা যতটা সহজ, বুকের ভেতরের হাহাকার সামলানো ঠিক ততটাই কঠিন। জগতের কোনো মেয়ে কি স্বেচ্ছায় তার স্বামীর ভাগ অন্য কাউকে দিতে চায়? মনের অজান্তেই 2 ফোঁটা তপ্ত অশ্রু তার গাল বেয়ে গড়িয়ে পড়ল। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় শওকতের সাথে প্রথম পরিচয়। সেখান থেকে প্রণয় এবং শেষমেশ পারিবারিকভাবে বিয়ে। বিয়ের মাত্র 1.5 বছর কাটতে না কাটতেই শওকত অন্য সম্পর্কে জড়িয়ে পড়ল। তা বুঝেছিল আগেই তেজস্বী, কিন্তু শওকত তাকে এতটাই মিথ্যা ভালোবাসা দেখিয়েছিল যে সে সেই বিষয়ে কথা বলার জায়গায় পায়নি। আর আজ সেই সম্পর্কের দায় মেটাতে গিয়ে সামাজিক চাপে পড়ে তাকে দ্বিতীয়বার বিয়ে করে ঘরে ফিরতে হলো। তেজস্বী দ্রুত হাতে চোখের জল মুছে ফেলল। তার মনে এক দৃঢ় সংকল্প দানা বেঁধে উঠল। মেয়েরা যত কোমল হয় এই সমাজ তাদের তত সহজে ভেঙে গুঁড়িয়ে দেয়। তাই এখন তাকে শক্ত হতে হবে, ভীষণ রকমের শক্ত। নিজেকে এমন এক দুর্ভেদ্য পাষাণে পরিণত করতে হবে যেখানে আঘাত করতে এলে আগন্তুক নিজেই চূর্ণ হওয়ার ভয়ে থমকে দাঁড়ায়। তেজস্বী ধীর পায়ে নিজের শয়নকক্ষে প্রবেশ করল। দেখল শিলা শওকতের নতুন বউ বিছানায় জড়সড় হয়ে বসে আছে। শওকত তার খুব কাছে বসে শিলার হাত ধরে নিচু স্বরে কিছু একটা বলছিল। তেজস্বীকে ঘরে ঢুকতে দেখে সে তড়িঘড়ি করে শিলার হাত ছেড়ে দিয়ে দূরে সরে দাঁড়ালো। তেজস্বী সেদিকে ভ্রুক্ষেপ করল না। আলমারি খুলে সে নির্বিকারভাবে নিজের কাপড় চোপড়গুলো বের করতে শুরু করলো। শওকত দ্রুত তার কাছে গিয়ে পথ আগলে দাঁড়ালো। মিনতি করে বলল, প্লিজ তেজস্বী, তোমাকে এই ঘর ছাড়তে হবে না, এটা তোমারই ঘর। শিলা অন্য রুমে থাকবে। তেজস্বী থামল না। নিজের গোছগাছ চালিয়ে যেতে যেতেই অস্পষ্ট স্বরে বলল, আমি এই ঘর ছেড়ে যাচ্ছি না। শওকতের চোখে মুখে কিছুটা স্বস্তির আভাস ফুটে উঠল, কিন্তু তা স্থায়ী হলো না। তেজস্বী তার চোখের দিকে সরাসরি তাকিয়ে যোগ করল, আমি এই বাড়ি ছেড়েই চলে যাচ্ছি।
শওকত যেন আকাশ থেকে পড়ল, রুদ্ধশ্বাসে বলল, এসব তুমি কি বলছো তেজস্বী? দোহাই তোমার, এমনটা করো না। আমি তো শুধু তোমাকেই ভালোবাসি। ভালোবাসা শব্দটা কানে যেতেই তেজস্বীর ভেতরে চাপা ক্ষোভ আগ্নেয়গিরির মতো ফেটে পড়ল। কপালের আগের শিরাগুলো স্পষ্ট হয়ে উঠল। সে হুংকার দিয়ে বলে উঠল, খবরদার ওই পবিত্র শব্দটা তোমার মুখে উচ্চারণও করবে না। শুনলে আমার গা জ্বলে যাচ্ছে। তুমি তোমার সংসার করো, আমি তো বাধা দিচ্ছি না। শুধু একটা কথাই বলবো, আমার মতো তোমার দ্বিতীয় স্ত্রীকেও যেন ঠকতে না হয়। ভালো থেকো। তেজস্বী মুহূর্তের জন্য না থেমে তার ব্যাগ নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। শওকত তখন নিরুপায় হয়ে শেষ অস্ত্র হিসেবে উচ্চস্বরে বলে উঠল, এত জেদ দেখাচ্ছ কেন তেজস্বী? ইসলামে তো ৪ বিয়ে করা জায়েজ, আমি তো সবেমাত্র ২টো করলাম, তাতে সমস্যাটা কোথায়? শওকতের শেষ কথাটি শুনে তেজস্বী ঘুরে দাঁড়ালো। তার চোখে এখন আগুনের ঝিলিক। স্থির গলায় সে প্রশ্ন করল, আজ সকালে ফজরের নামাজ পড়েছিলে? শওকত কিছুটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। সে অবাক হয়ে তাকিয়ে থেকে কেবল মাথা দুদিকে নাড়ালো, যার অর্থ না। তেজস্বী এবার বিদ্রূপের হাসি হেসে বলল, শেষ কবে এক ওয়াক্ত নামাজ পড়েছ তা কি মনে করতে পারবে? পারবে না। অথচ নামাজ হলো ফরজ কাজ, জান্নাতের চাবিকাঠি। সেই ফরজের কথা তোমার মনে নেই, কিন্তু নিজের স্বার্থ উদ্ধারের জন্য ৪ বিয়ের সুন্নত নিয়ে ঠিকই তর্কে মেতেছ। তোমার তো এটাও জানা উচিত যে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অধিকার এবং ইনসাফ কায়েম করা কতটা জরুরি। দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে প্রথম স্ত্রীর থেকে অনুমতি নিতে হয়। তুমি কি তা নিয়েছিলে? আর ইসলামের বিয়ে যে বিধানগুলো আছে তা কি কেবল সুন্দরী আর অল্প বয়সী মেয়েদের লালসার জন্য? বরং তা ছিল বিধবা ও অসহায় নারীদের আশ্রয় দেওয়ার জন্য। শওকত এবার লজ্জায় একেবারে কুঁকড়ে গেল। তেজস্বীর যুক্তির সামনে দাঁড়ানোর মতো কোনো শক্তি তার অবশিষ্ট নেই। তেজস্বী এবার চূড়ান্ত ঘোষণাটি দিল, কয়েকদিনের মাঝেই তুমি ডিভোর্স পেপার পেয়ে যাবে। বলেই তেজস্বী আর এক মুহূর্ত সেখানে অপচয় করল না। গটগট করে বাড়ি থেকে বেরিয়ে গেল সে। শওকত কয়েকবার পিছু ডেকে আটকানোর চেষ্টা করলো, কিন্তু পারল না। সে জানতো তেজস্বী নামক এই মেয়েটির আত্মসম্মানবোধ পাহাড়ের মতো অটল। একবার যে পথ বেছে নিয়েছে সেখান থেকে তাকে ফেরানোর কারোর সাধ্য নেই। তেজস্বীর পরিবারে মা বাবা ছাড়া রয়েছে ২ ভাই ও ১ বোন কণা। সেই পৈতৃক ভিটাতে সে আজ আশ্রয় নিয়েছে। সন্ধ্যাবেলা ভাইয়েরা যখন অফিস থেকে ফিরে শুনল তেজস্বী চিরতরে স্বামীর ঘর ছেড়ে চলে এসেছে, তখন যেন তাদের মাথায় বিনা মেঘে বজ্রপাত হলো। বড় ভাই ড্রয়িং রুমে বসে গম্ভীর কণ্ঠে তেজস্বীকে শাসন করতে শুরু করলেন। বিয়ে কোনো ছেলে খেলা নয় তেজস্বী। চাইলেই যখন তখন জেদ করে এভাবে সবকিছু ছেড়ে চলে আসা যায় না। তেজস্বীর চোখে মুখে কোনো অপরাধবোধ নেই, বরং এক অদ্ভুত স্থিরতা। সে নির্লিপ্ত স্বরে বলল, আমি হুট করে আসিনি ভাইয়া, অনেক ভেবে চিন্তেই সিদ্ধান্ত নিয়েছি। ছোট ভাই বড় ভাইয়ের চেয়েও কঠোর সুরে যোগ করলো, শওকত ছেলেটা তো খারাপ নয়, ভালো চাকরি বাকরি করে, সমাজে সম্মান আছে, চাইলে ২টা কেন ৪-৫টাও বিয়ে করতে পারে। সামান্য একটা কারণে ঘর ছেড়ে চলে আসতে হবে? তুই বরং আগামীকালই ফিরে যা। তেজস্বী এবার অসহায় চোখে তার মা বাবার দিকে তাকালো। যে মা বাবা একসময় মেয়ের সামান্য অসুখে অস্থির হয়ে পড়তেন, আজ তারা পাথরের মতো নিশ্চুপ। হয়তো সমাজ আর সংসারের চাপে তারা নিজেরাও চান তেজস্বী তার অপছন্দের সেই নরকেই ফিরে যাক। নীরবতার সুযোগ নিয়ে এবার মোক্ষম চালটি চাললেন ছোট ভাবি। তিনি কণ্ঠে বিষ ঢেলে বললেন, তোমার কি কাণ্ডজ্ঞান বলতে কিছুই নেই তেজস্বী? এভাবে হুট করে চলে আসাটা কতটা দায়িত্বজ্ঞানহীন কাজ। তোমার ভাইদের অবস্থা তো জানোই, নিজেদের সংসার চালাতে তারা হিমশিম খাচ্ছে, এর মধ্যে তুমি এখন এক উটকো ঝামেলা হয়ে দাঁড়ালে। পাশ থেকে বড় ভাবিও যোগ করলেন অবহেলার সুরে, দেখো তেজস্বী, মা বাবার নিয়মিত ওষুধ আর কণার স্কুলের খরচ সবই তো আমাদের টানতে হয়। এর মাঝে তোমার ভাইয়েরা বাড়তি মানুষের খরচ যোগাবে কোত্থেকে? তেজস্বী হাত উঁচু করে তাদের থামিয়ে দিল। তার বুকের ভেতরটা দুমড়ে মুচড়ে গেলেও সে শান্ত হয়ে দাঁড়িয়ে মা বাবার চোখের দিকে তাকিয়ে সরাসরি প্রশ্ন করলো, তোমরাও কি তাই চাও আমি চলে যাই? মা মেয়ের পিঠে সান্ত্বনার হাত রাখলেন ঠিকই, কিন্তু কণ্ঠে আশ্রয় দেওয়ার জোর ছিল না। তিনি মৃদু স্বরে বললেন, দেখ মা, দাম্পত্য জীবনে কত চড়াই উতরাই আসে, একটু মানিয়ে নিলেই সব ঠিক হয়ে যায়। তেজস্বী আর একটি মুহূর্ত সেখানে দাঁড়ালো না। কারো কোনো উপদেশে তোয়াক্কা না করে সে নিজের ব্যাগটি শক্ত হাতে তুলে নিল। তার এই প্রস্তুতি দেখে সবার চোখে মুখে স্বস্তির আভাস দেখা দিল। তারা ভাবল তেজস্বী হয়তো হার মেনে স্বামীর ঘরে ফিরে যাচ্ছে। কিন্তু সবার সেই ভুল ধারণা ভেঙে দিয়ে তেজস্বী তীক্ষ্ণ স্বরে বলল, ভয় পেও না, তোমাদের উপরে বোঝা হয়ে থাকার কোনো ইচ্ছেই আমার নেই। আমি আমার থাকার ব্যবস্থা নিজেই করে নেব। আজই আমি ঢাকা চলে যাচ্ছি।
এই অপ্রত্যাশিত ঘোষণা শুনে উপস্থিত সবার মুখ থমথমে হয়ে গেল। তেজস্বী তার ছোট বোন কণার দিকে এগিয়ে গেল। কণা বোনকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। তেজস্বী তাকে আগলে রেখে নিচু স্বরে বলল, কাঁদিস না কণা, নিজেকে শক্ত কর। আমি গুছিয়ে নিয়ে কয়েকদিন পরেই তোকে আমার কাছে নিয়ে যাব। তেজস্বী যখন ঘর থেকে বেরিয়ে উঠানে পা বাড়ালো, তখন পেছন থেকে বড় ভাইয়ের তাচ্ছিল্য ভরা মন্তব্য ভেসে এলো। মেয়ে মানুষের এত তেজ থাকা ভালো না রে তেজস্বী, এই তেজ তোকে পুড়িয়ে খাক করে দেবে। তেজস্বী থমকে দাঁড়ালো, কিন্তু পেছন ফিরে তাকালো না। অন্ধকারের দিকে তাকিয়ে সে এক চিলতে বিষণ্ণ কিন্তু দৃঢ় হাসি হাসল। তারপর অবজ্ঞা ভরে বলল, কি করব বলো ভাইজান, আমার নামটাই যে তেজস্বী। আমার ধমনীতেই জেদ মিশে আছে, আমি হারতে শিখিনি। আর যারা আমাকে ছোট করে তাদের ক্ষমা করতেও শিখিনি। বলে সে দ্রুত পায়ে অজানার উদ্দেশ্যে পা বাড়ালো। তার চলে যাওয়ার পথের দিকে সবাই পাথরের মতো স্তব্ধ হয়ে তাকিয়ে রইল। ঢাকা শহরের ব্যস্ত বুক চিরে ৭টি কুচকুচে কালো আভিজাতপূর্ণ গাড়ির একটি বহর শৃঙ্খল গতিতে ছুটে চলেছে। তাদের রাজকীয় চলন আর কঠোর শৃঙ্খলার মধ্যে এমন এক সম্মোহীন শক্তি আছে যে পথচারীরা বিমুগ্ধ হয়ে থমকে দাঁড়াচ্ছে। ট্রাফিক পুলিশরা অত্যন্ত তৎপরতার সাথে রাস্তা পরিষ্কার করে দিচ্ছে, যেন এই যান্ত্রিক বহরের গতিতে বিন্দু মাত্র ছেদ না পড়ে। দৃশ্যটি দেখে সাধারণ যে কেউ নিশ্চিতভাবে ধরে নেবে, হয়তো রাষ্ট্রের কোনো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি বা প্রভাবশালী কোনো মন্ত্রী যাচ্ছেন। বহরের সামনে এবং পেছনে ৩টি করে অত্যাধুনিক এসইউডি, আর ঠিক মাঝখানে মধ্যমণি হয়ে স্থিরভাবে চলেছে একটি লেটেস্ট মডেলের মার্সিডিজ বেঞ্চ। রাস্তার পাশে যানজটে আটকে থাকা এক ট্যাক্সির যাত্রী কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন, ভাই, কোনো এমপি মন্ত্রী যাচ্ছে নাকি? এত প্রোটোকল কেন? ট্যাক্সি ড্রাইভার এক চিলতে বাঁকা হাসি হেসে উত্তর দিল, না মামা, উনি মন্ত্রী নন, উনি হলেন আর্য চৌধুরী। শহরের বাঘা ভাগা ব্যবসায়ীরাও ওনার নাম শুনলে সিটিয়ে থাকে। নামকরা সিংহ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক। আজই কানাডা থেকে প্রথম দেশে আসলো। কেউ দেখেনি এখনো ওনাকে। উফ, যদি একবার দেখতে পারতাম। মার্সিডিজের পেছনের সিটে গা এলিয়ে বসে থাকা আর্য চৌধুরী জানালার কাছ দিয়ে বাইরের জনস্রোতের দিকে নির্লিপ্ত দৃষ্টিতে তাকিয়ে আছেন। উৎসুক জনতার এই বিস্ময় ভরা চাউনি তাকে আনন্দ দিচ্ছে না, বরং এই অহেতুক আড়ম্বর তাকে ক্রমশ বিরক্ত করে তুলেছে। তিনি কানের ব্লুটুথ হেডসেটে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলেন, এইসব অপ্রয়োজনীয় তামাশার আয়োজন করার অনুমতি কে দিয়েছে? ওপাশ থেকে কাঁপা কাঁপা স্বরে উত্তর এলো, সরি স্যার, মূলত আপনার নিরাপত্তার কথা ভেবেই আমরা এই বাড়তি ব্যবস্থা নিয়েছি। এবারের মতো ক্ষমা করবেন স্যার। আর্যর বিরক্তি চরমে পৌঁছালো। তিনি ড্রাইভারকে লক্ষ্য করে সংক্ষিপ্ত কিন্তু কঠিন স্বরে বললেন, গাড়ি থামাও। মুহূর্তের মধ্যে মার্সিডিজের চাকা থেমে গেল। সেই সাথে সামনের এবং পেছনের প্রতিটি গাড়ি নিখুঁত ছন্দে ব্রেক কষল। গাড়িগুলো স্থির হতে না হতেই পাশের গাড়িগুলো থেকে কালো পোশাক আর সানগ্লাস পরা একদল সুঠামদেহী রক্ষী বিদ্যুৎ বেগে নেমে এলো। নিমেষেই তারা মার্সিডিসকে ঘিরে এবং দুর্ভেদ্য নিশ্চিদ্র নিরাপত্তায় বলয় তৈরি করলো। একজন দেহরক্ষী মার্সিডিজের জানালার কাছে এসে অত্যন্ত বিনয়ের সাথে মাথা ঝুঁকিয়ে গম্ভীর স্বরে জিজ্ঞেস করলো, এনি প্রবলেম স্যার, কোনো সমস্যা হয়েছে কি? আর্য শীতল চোখে তার দিকে তাকিয়ে বলল, আপাতত কোনো সমস্যা নেই, তবে হবে। দ্রুত এই নিরাপত্তা বলয় সরাও। দেহরক্ষী কিছুটা দ্বিধা নিয়ে আমতা আমতা করে বলল, কিন্তু স্যার, আমি যা বলেছি ঠিক সেইটুকুই করো। আর্যর মৃদু ধমকে এক ধরনের অমোক আদেশ ছিল। তার আর কথা বাড়ানোর সাহস পেল না। আদেশের সাথে সাথেই সকল দেহরক্ষী পুনরায় নিজ নিজ গাড়িতে গিয়ে বসলো। আর্য ধীর স্থিরভাবে তার গায়ের দামি কোট আর হাতের দামি ঘড়িটি খুলে সিটের উপরে রাখলো। শার্টের হাতা দুটো সামান্য গুটিয়ে সে অনেকটা স্বাভাবিক সাধারণ বেশ নিল। তারপর গাড়ি থেকে বাইরে বেরিয়ে এলো। কতগুলো দীর্ঘ বছর পর আজ সে নিজের দেশের মাটিতে পা রাখলো। দীর্ঘ ১০ বছর বাহিরের দেশে জীবন কাটিয়ে আজ আর্য কানাডা থেকে বাংলায় ফিরেছে। বুক ভরে নিজের দেশের বাতাসের ঘ্রাণ নিল সে। তারপর সাথে থাকা সহকারীর দিকে তাকিয়ে কঠোর স্বরে বলল, খবরদার আমার পেছন পেছন আসার চেষ্টাও করবে না। তোমরা এখন সোজা অফিসে যাও, আমি ঠিক সময়ে চলে আসব। লোকটি কোনো কথা না বলে শুধু নীরবে সম্মতি জানিয়ে মাথা নোয়ালো। জনাকীর্ণ রাজপথে আর্য চৌধুরী এবার একা একা সাধারণ পথিকের মতো হাঁটতে শুরু করলো। হঠাৎ আর্য দেখলো একটি লোকাল বাস তীব্র গতিতে ধেয়ে আসছে। আর্য বাসটিকে থামার সংকেত দিতেই দরজায় ঝুলে থাকা হেল্পার চেঁচিয়ে উঠল, আরে মামা, লাফ দিয়ে উঠে পড়েন, আপনার জন্য বাস পুরোপুরি থামবে না। পাবলিক বাসে ওঠার অভিজ্ঞতা না থাকলেও আর্য মুহূর্তের মধ্যেই চলন্ত বাসে লাফিয়ে উঠল। ভেতরটা মানুষে ঠাসা, তিল ধারণের জায়গা নেই। আর্য ভিড় ঠেলে বাসের মাঝখানে গিয়ে দাঁড়ালো। বাসের এই গাদাগাদি আর ঝাঁকুনিতে সে বারবার টাল সামলাতে হিমশিম খাচ্ছিল। ঠিক তখনই পাশ থেকে একটি শান্ত স্পষ্ট মেয়েলি কণ্ঠ ভেসে এলো,
আপনি চাইলে এখানে বসতে পারেন। আর্য পাশে তাকিয়ে দেখলো সাধারণ একটি চুড়িদার পরা এক তরুণী বসে আছে। জানালার হালকা বাতাসে তার অবিন্যস্ত চুলগুলো উড়ছে। আর্য আর দ্বিধা না করে শূন্য হওয়া জায়গাটিতে বসে পড়ল। পাবলিক বাসের সিটগুলো বড্ড সরু, না চাইলেও পাশের যাত্রীর শরীরের সাথে শরীর ঘেঁষে থাকে। পাশে দাঁড়িয়ে থাকা এক যাত্রী কিছুটা ঈর্ষান্বিত স্বরে টিপ্পনি কাটল, কি আপা, আমরা এতক্ষণ ধরে দাঁড়িয়ে ঘামছি, আমাদের তো বসতে বললেন না? তেজস্বী সেই মন্তব্যের দিকে ভ্রুক্ষেপও করল না, বরং জানালার বাইরে নির্লিপ্ত দৃষ্টি রেখে বলে উঠল, আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি আগে কখনো পাবলিক বাসে উঠেছেন। আর্য হালকা হেসে উত্তর দিল, না না, উঠেছি তো। যদিও তার হাসি বলে দিচ্ছিল সে কতটা অপ্রস্তুত। পরিবেশটা হালকা করতে আর্য এবার বিনীতভাবে জিজ্ঞেস করলো, আপনার নামটা কি জানতে পারি? মেয়েটি সংক্ষেপে উত্তর দিল, তেজস্বী। নামটা শুনে আর্যর ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। সে আনমনে কয়েকবার বিড়বিড় করে নামটা উচ্চারণ করলো, তেজস্বী, তেজস্বী। পাবলিক বাসটি ঝরঝরে শব্দ তুলে তার নিজস্ব ছন্দে বারবার থামছে আর চলছে। আর্য লক্ষ্য করলো তেজস্বী বাইরের দিকে তাকিয়ে আছে, একদম নির্লিপ্ত উদাসীন। জানালার ঝোড়ো বাতাসে তার অবাধ্য চুলগুলো বারবার উড়ে এসে আর্যর মুখে আছড়ে পড়ছে। হঠাৎ তেজস্বীর নজর গেল বাইরের দিকে। বাসের সমান্তরাল দুটি কুচকুচে কালো দামি গাড়ি পাল্লা দিয়ে ছুটে চলেছে। গাড়িগুলো দেখেই তেজস্বীর দুই চোখে এক অদ্ভুত ক্ষোভ জ্বলে উঠল। সে হঠাৎ তীব্র ঘৃণা ভরে বলে উঠল, এই বড়লোক আর অহংকারী মানুষগুলোকে দেখলেই আমার মন চায় পিঁপড়ার মতো টিপে মেরে ফেলি। তেজস্বীর এমন কড়া কড়া আক্রমণাত্মক কথা শুনে আর্য বিস্ময়ে হতবাক হয়ে তার দিকে তাকালো। কিছুটা অবাক হয়ে নিচু স্বরে জিজ্ঞেস করলো, কাকে বলছেন এসব কথা? তেজস্বী তর্জনী উঁচিয়ে জানালার বাইরে গাড়িগুলো দেখিয়ে ঝাঁঝালো গলায় বলল, ওই যে দেখুন গাড়িগুলো। বাসের যাত্রীদের কাছে শুনলাম ওটা নাকি কোনো এক আর্য চৌধুরীর গাড়ির বহর। এই আর্য নামের ফাজিল লোকটার কারণে রাস্তায় প্রায় 20 মিনিট জ্যামে আটকে থাকতে হয়েছে। কোন লাট সাহেব যাবেন সেই অজুহাতে পুলিশ সব সাধারণ গাড়ি আটকে রেখেছিল। মানুষের সময়ের কি কোনো দাম নেই? তেজস্বীর কণ্ঠে তখন রাগের আগ্নেয়গিরি ফুটছে। নিজের নামে এমন বিশেষণ সহকারে শুনে আর্য অস্বস্তিতে একবার গলা পরিষ্কার করে নিল। সে মনে মনে হাসলো, এই ভেবেছে যার নাম তেজস্বী বুক ফুলিয়ে একরাশ ঘৃণা উগড়ে দিচ্ছে, সেই লোকটাই কিনা ছদ্মবেশে তার ঠিক পাশেই বসে আছে। অথচ মেয়েটির বিন্দু মাত্র ধারণা নেই। আর্য নিজেকে সামলে নিয়ে খুব সাধারণ আর বিনীত স্বরে পাল্টা যুক্তি দিল, আপনি এত নিশ্চিত হয়ে বলছেন কি করে? আপনি কি তাকে চেনেন? হতেও তো পারে উনি খুব ভালো মানুষ, হয়তো তার কোনো অহংকারও নেই, শুধু নিরাপত্তার খাতিরে হয়তো পুলিশ রাস্তা আটকে ছিল। তেজস্বী তাচ্ছিলের হাসি হেসে আর্যর দিকে তাকিয়ে বলল, ভালো মানুষ? যারা ক্ষমতার দাপটে হাজারো মানুষের পথ আটকে রাখে, তারা আর যাই হোক ভালো মানুষ হতে পারে না। এরা সমাজের পরজীবী। তেজস্বীর এমন সরাসরি আর আক্রমণাত্মক কথাগুলো শুনে আর্যর মনে বিন্দু মাত্র রাগের উদয় হলো না, বরং সে বেশ আমোদ পেল। তার নিজের জীবনের রূঢ় সত্যটা অন্য কারো মুখ থেকে এভাবে শুনতে পাওয়াটা তার জন্য একদম নতুন অভিজ্ঞতা। আর্য ঠোঁটের কোণে হাসি চেপে রেখে সায় দিয়ে বলল, তা আপনি মন্দ বলেননি, ঠিকই বলেছেন। তেজস্বী হঠাৎ সন্দেহের চোখে আর্যর দিকে তাকালো, যেন ছেলেটার ভেতরে কোনো রহস্য খুঁজে পাওয়ার চেষ্টা করছে। সে সরাসরি প্রশ্ন করল, আচ্ছা আপনার নাম কি? আর্য কোনো দ্বিধা না করে ছোট করে উত্তর দিল, আর্য। নামটা শুনেই তেজস্বী কিছুক্ষণ বিস্ময় ভরা চোখে তার দিকে তাকিয়ে রইল, যেন বিশ্বাস করতে পারছে না কাকতালীয়ভাবে দুজন মানুষের নাম এভাবে মিলে যেতে পারে। তারপর বিজ্ঞের মতো মাথা নেড়ে বলল, ও, তার মানে ওই অহংকারী লোকটার সাথে আপনার নাম মিলে গেছে। এতক্ষণ ধরে তাই তার দালালি করছিলেন, নিজের নামের মানুষের নামে দুর্নাম সইতে পারছিলেন না বুঝি? আর্য এবার নিজের অট্টহাসিটা কষ্টে সামলে নিল। সে অত্যন্ত নিরীহ আর গোবেচারা ভঙ্গি করে বলল, আরে না না, তা কেন হবে? উনি কোথায় সেই বিশাল সিংহ গ্রুপের দাপুটে মালিক, আর আমি একজন অতি সাধারণ মানুষ। ওনার সাথে আমার নামের মিল থাকলেও গুণের তো কোনো মিল নেই। তাই আমার গায়ে লাগবে কেন? তাদের এই উত্তপ্ত কথোপকথন পাশে থাকা এক বৃদ্ধ সহযাত্রী মন দিয়ে শুনছিলেন। তিনি জানালার বাইরে দামি গাড়ি বহরের দিকে তাকিয়ে এক গভীর দীর্ঘশ্বাস ছেড়ে বলে উঠলেন, আহা, সিংহ গ্রুপের মালিককে যদি একবার সামনাসামনি দেখতে পারতাম, কতই না নসিব হতো। লোকটার কথা শেষ হতে না হতেই তেজস্বী তড়িৎ বেগে বলে উঠল, কেন? ওনাকে দেখলে কি উনি আপনার পাতে 2 মুঠো ভাত তুলে দেবেন? যেভাবে বলছেন মনে হচ্ছে ওনাকে দেখলে আপনার জীবন ধন্য হয়ে যাবে। তেজস্বীর এমন কড়া জবাবে লোকটা মুহূর্তেই চুপসে গেল, যেন মুখ ফুটে কিছু বলাটাই তার অপরাধ হয়েছে। আর্য এবার কৌতুক ভরা দৃষ্টিতে তেজস্বীর দিকে তাকিয়ে ধীর স্থিরভাবে জিজ্ঞেস করল, আপনি কি সব সময় এইভাবেই কথা বলেন? মানে সব ব্যাপারে কি আপনার এত তেজ?
আর্যর এই সরাসরি প্রশ্নের উত্তরে তেজস্বী আর কোনো কথা বলল না। সে আবারও উদাসীনভাবে জানালার বাইরের দিকে তাকিয়ে রইল। তার নীরবতা ভাঙতে আর্য আবারও জিজ্ঞেস করল, আপনি কোথায় নামবেন? তেজস্বী ছোট করে উত্তর দিল, ধানমন্ডি। বাহ, আমিও তো ওখানেই যাচ্ছি। আর্য বেশ উৎসাহ নিয়ে বলল, কিন্তু তেজস্বী আর কোনো পাল্টা মন্তব্য করল না। তার নির্লিপ্ততায় আর্য শেষমেশ চুপ হয়ে গেল। কিছুক্ষণ পর বাসটি তার গন্তব্য এসে থামল। আর্যকে নিশ্চলভাবে বসে থাকতে দেখে তেজস্বী কিছুটা বিরক্ত হয়ে বলল, উঠুন, আমাকে যেতে দিন। আর্য তড়িঘড়ি করে সিট ছেড়ে উঠে দাঁড়ালো। তার কেন জানি মনে হচ্ছিল যান্ত্রিক এই শহরের পথটা আজ বড্ড ছোট। আরও কয়েক ঘন্টা যদি এইভাবে পাশাপাশি বসে থাকা যেত, যদি বারবার ওই অবাধ্য রমণীর এলোমেলো চুলের ঝাপটা তার চোখে মুখে এসে লাগতো, তবে মন্দ হতো না। আর্য বাস থেকে নেমে চারিদিকে চোখ বোলালো, কিন্তু কোথাও তেজস্বীকে দেখতে পেল না। মুহূর্তের মধ্যেই যেন জনসমুদ্রে মিশে গেছে মেয়েটি। আর্য এক গভীর দীর্ঘশ্বাস ফেলে মনে মনে বলল, আমাদের আবারও দেখা হবে তেজস্বী, কোনো এক জ্যোৎস্না রাতে কিংবা ব্যস্ত দুপুরে। আমাদের দেখা হতেই হবে। ঠিক সেই মুহূর্তে তার কালো মার্সিডিজ গাড়িটি নিঃশব্দে পাশে এসে দাঁড়ালো। একজন অনুগত দেহরক্ষী দ্রুত নেমে পেছনের দরজা খুলে দিল। পাশের সেই সাধারণ আর্য মুহূর্তেই বদলে গিয়ে দাপুটে বিজনেসম্যান টাইকুনে পরিণত হলো। আর্য এবার আর কোনো বাক্য ব্যয় না করে গম্ভীর মুখে গাড়িতে গিয়ে বসলো। আর্য যখন তার সাম্রাজ্যে পা রাখলেন, বিশাল প্রবেশদ্বারের উপরে খোদাই করা সোনালী অক্ষরে আভিজাত্যের সাথে জ্বলজ্বল করছিল, সিংহ গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। আর্য সেদিকে বিন্দু মাত্র ভ্রুক্ষেপ না করে ভেতরের দিকে এগোতে থাকলেন। বাইরে একই রঙের ইউনিফর্ম পরা কর্মীদের দীর্ঘ সারি। তারা অত্যন্ত শ্রদ্ধার সাথে তাদের কর্ণধারকে বরণ করে নিল। আর্য ভেতরে প্রবেশ করতে পুরো দপ্তরে এক অভাবনীয় নিস্তব্ধতা নেমে এলো। উপস্থিত সকল স্তরের কর্মকর্তা কর্মচারী সম্ভ্রমে দাঁড়িয়ে পড়লেন। বিশেষ করে নারী কর্মীদের মুগ্ধ দৃষ্টি তখন আর্যর ওপরে স্থির। আর্যর পরনে নিখুঁতভাবে ফিট করা কালো ব্লেজার আর ভেতরে ধপধপে সাদা শার্ট, চোখের ডার্ক সানগ্লাসটি, হাতে দামি ঘড়ি, সব মিলিয়ে এক মার্জিত ও রাজকীয় বেশ। ৬ ফুটের উপর দীর্ঘকায় এক সুঠাম স্বাস্থ্যের অধিকারী। আর্যর প্রতিটি পদক্ষেপে ছিল আভিজাত্য আর বলিষ্ঠ পুরুষত্বের ছাপ। তীক্ষ্ণ চাহনি, চওড়া কাঁধ আর আত্মবিশ্বাসী চলন, সব মিলিয়ে তার ব্যক্তিত্ব যে কোনো সাধারণ মানুষের চেয়ে আলাদা। তার এই সুগম্ভীর রূপ আর কঠোর ব্যক্তিত্বের সংমিশ্রণ যে কাউকে সমীহ করতে বাধ্য করে। কারো মুগ্ধতা বা অভিবাদনের দিকে দৃষ্টি না দিয়ে আর্য সরাসরি তার ব্যক্তিগত কেবিনে ঢুকে পড়লেন। পুরো ঘরটি দামি মার্বেল পাথরে বাঁধানো। আর্য ধপ করে নিজের চেয়ারটিতে বসে পড়লেন। দুই হাতে মাথা চেপে ধরলেন তিনি। পুরো পৃথিবীটা যেন বনবন করে ঘুরছে। শীততাপ নিয়ন্ত্রিত লাক্সারি গাড়িতে অভ্যস্ত শরীরে লোকাল বাসের ধকল আর গাদাগাদি ভিড় সইবার মতো নয়। ঠিক সেই মুহূর্তে কেবিনে প্রবেশ করলেন জেনারেল ম্যানেজার। আর্যর অবস্থা দেখে তিনি কিছুটা শঙ্কিত স্বরে জিজ্ঞেস করলেন, স্যার, আপনার কি শরীর খারাপ লাগছে? আপনি কি অসুস্থ? আর্য চোখ বন্ধ রেখে গম্ভীর স্বরে উত্তর দিলেন, না, মাথাটা একটু ঘুরছে জাস্ট, ঠিক হয়ে যাবে। ম্যানেজার বিনীতভাবে মনে করিয়ে দিলেন, স্যার, হাবিব গ্রুপের প্রতিনিধিরা কনফারেন্স রুমে আপনার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আর্য হাতের ইশারায় তাকে বিদায় জানিয়ে বলল, যাও গিয়ে বলো আমি আসছি। জি স্যার, বলেই ম্যানেজার নীরবে কেবিন থেকে বেরিয়ে গেলেন। আর্য আরও কিছুক্ষণ চুপচাপ বসে রইলেন। বাসের সেই সাধারণ পরিবেশে আর তেজস্বীর রূঢ় কথাগুলো তার মাথায় তখনও ঘুরপাক খাচ্ছিল। সিংহ গ্রুপের কনফারেন্স রুমে টান টান উত্তেজনা। বিশাল এক কাঠের টেবিলের একপাশে হাবিব গ্রুপের প্রতিনিধিরা ফাইল সাজিয়ে বসে আছেন, আর অন্য পাশে আর্য চৌধুরী নিশ্চল নির্বিকার। হাবিব গ্রুপের কর্ণধার বেশ আত্মবিশ্বাসের সাথে বলতে শুরু করলেন, দেখুন আর্য চৌধুরী, আমাদের কোম্পানির শেয়ারের যে বর্তমান গ্রোথ, তাতে আপনার বিনিয়োগ করলে দুই পক্ষেরই অবিশ্বাস্য মুনাফা হবে। বাজার এখন আমাদের দখলে, শুধু আপনাদের নামটা সাথে থাকলে কেল্লা ফতে। আর্য টেবিলের ওপরে রাখা ফাইলটার পাতা উল্টে পাল্টে দেখছিলেন। হঠাৎ তিনি ফাইলটা সশব্দে বন্ধ করে দিলেন। ঘরের তাপমাত্রার চেয়েও শীতল কণ্ঠে বললেন, মুনাফা তো হবে, কিন্তু সেই মুনাফায় সাধারণ মানুষের দীর্ঘশ্বাসের গন্ধ থাকবে না তো? হাবিব সাহেব থতমত খেয়ে হেসে উঠলেন। ব্যবসায় লাভ করতে গেলে একটু আধটু এদিক সেদিক তো করতেই হবে, ওসব কোনো বিষয় নয়। আর্যর চোখ মুখ এবার কঠোর হয়ে উঠল। তিনি সরাসরি হাবিব সাহেবের চোখের দিকে তাকিয়ে বললেন, আমার কাছে ওটাই আসল বিষয়। আপনাদের ব্যাকগ্রাউন্ড চেক করে আমি জানতে পেরেছি আপনারা নিরীহ বিনিয়োগকারীদের ভুল বুঝিয়ে শেয়ার বাজারে কারসাজি করছেন। যেখানে এক ফোঁটা অবৈধ লেনদেন থাকবে, সেখানে আর্য চৌধুরী তার সাম্রাজ্য গড়বে না। আমি সৎ ব্যবসায়ী, বিশ্বাসী, ঠকবাজিতে নয়। কথাগুলো শুনে কনফারেন্স রুমে যেন বজ্রপাত হলো।
হাবিব গ্রুপের সদস্যরা অপমানে লাল হয়ে উঠলেন। হাবিব সাহেব দাঁতে দাঁত চেপে বললেন, আপনি আমাদের অপমান করছেন? এই বিশাল প্রজেক্ট ফিরিয়ে দেওয়ার ক্ষমতা আপনার আছে তো? এতে আপনার কোম্পানিরও অনেক ক্ষতি হবে। আর আপনি আজই দেশে ফিরেছেন, কি বোঝেন এই দেশের ব্যবসার নিয়ম? আর্য নিজের জায়গা থেকে ধীর স্থিরভাবে উঠে দাঁড়ালেন। ব্লেজারের বোতামটা লাগাতে লাগাতে তাচ্ছিল্যের সুরে বললেন, আমি যখন এই দেশ ছেড়ে কানাডা যাই তখন আমার একটা কোম্পানি ছিল। কানাডা বসেই এখন আমার এই দেশে ৬টা কোম্পানি হয়েছে। তাহলে একবার ভাবুন, যেখানে আমি উপস্থিত ছিলাম না, তবুও এত সফলতা। তাহলে এখন আমি সশরীরে এখানে উপস্থিত। আর্য আবারও হেসে বলল, আর কি বললেন? আপনার কোম্পানির সাথে চুক্তি না করলে আমার ক্ষতি হবে? হাউ ফানি মিস্টার হাবিব। আমি চাইলে এক্ষুনি আপনার কোম্পানি কিনে ফেলতে পারি। আর ক্ষতি হলেও আমি আমার নীতি বিক্রি করি না। সিংহ গ্রুপ অফ মানুষের বিশ্বাসে চলে, কারো পকেট কেটে নয়। মিটিং এখানে শেষ। সিকিউরিটি ওনাদের সসম্মানে বাইরে যাওয়ার পথ দেখিয়ে দাও। হাবিব গ্রুপের সবাই রাগে কাঁপতে কাঁপতে কনফারেন্স রুম ছেড়ে বাইরে বেরিয়ে গেলেন। তেজস্বী চাবি ঘুরিয়ে ফ্ল্যাটের দরজা খুলে ভেতরে প্রবেশ করলো। ফ্ল্যাটটি খুব একটা বড় নয়, দুটি সিমছাম বেডরুম, একটি ছোট ড্রয়িং রুম আর তার গা ঘেঁষে রান্নাঘর। দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ক্লান্তি ঝেড়ে ফেলতে সে বুক ভরে শ্বাস নিল। ঠিক তখনই তার ফোনটি বেজে উঠল। স্ক্রিনে তাকাতেই দেখলো তার এক ঘনিষ্ঠ বান্ধবীর ফোন। রিসিভ করতেই ওই পাশ থেকে ভেসে এলো, পৌঁছেছিস? ফ্ল্যাটটা পছন্দ হয়েছে তো? তেজস্বী সোফায় গা এলিয়ে দিয়ে বলল, এই তো মাত্র ঢুকলাম। বেশ গোছানো আর সুন্দর। শোন, আমি সন্ধ্যার দিকে আসবো। তোর জন্য সব বাজার সদাই কিনে ফ্রিজে রেখে এসেছি। চাইলে টুকটাক কিছু রেঁধে নিতে পারিস। অনেক ধন্যবাদ রে তোকে। তেজস্বী কৃতজ্ঞতা প্রকাশ করলো। আরে ধুর, বন্ধুত্বের মধ্যে আবার কিসের ধন্যবাদ? আচ্ছা এখন রাখছি, সন্ধ্যায় দেখা হবে। ফোনটা কেটে তেজস্বীর ঠোঁটে এক চিলতে হাসি ফুটে উঠল। তেজস্বী ব্যাগ থেকে একটা টি শার্ট আর প্লাজো বের করে ওয়াশরুমে চলে গেল। দীর্ঘ সময় ধরে শাওয়ার নিয়ে যখন সে বাইরে এলো, তখন জানালার ওপাশে গোধূলির শেষ রক্তিম আভা ফিকে হয়ে আসছে। সারা শরীর ভিজে থাকায় তেজস্বীর মনে এক ধরনের প্রশান্তি কাজ করছিল। সে রান্নাঘরে গিয়ে ঝটপট একটি ডিম পোচ বানিয়ে নিয়ে ড্রয়িং রুমের সোফায় এসে বসলো। রিমোট চেপে টেলিভিশনটা অন করতেই ব্রেকিং নিউজের শিরোনামে তার চোখ আটকে গেল। গম্ভীর কণ্ঠে সংবাদ পাঠিকা বলছেন, ব্যারিস্টার সোহেল রানার একমাত্র পুত্র গতকাল সন্ধ্যা থেকে নিখোঁজ। পুলিশ এখনো কোনো কুল কিনারা করতে পারেনি। তবে কি এই শিশুটির পরিণতিও কয়েকদিন আগে অপহৃত হওয়া কমিশনারের সন্তানের মতোই করুণ হতে চলেছে? প্রশাসন তৎপর থাকলেও জনমনে দানা বাঁধছে আতঙ্ক। সোহেল রানার পুত্রের বয়স প্রায় 22 বছর। তথ্য অনুযায়ী কয়েকদিন পরে বিয়ে হওয়ার কথা চলছিল। খবরটি শুনে তেজস্বীর চেহারায় কোনো ভীতি বা উদ্বেগ ফুটে উঠল না, বরং খবরের দিকে তাকিয়ে তার ঠোঁটের কোণে এক বাঁকা হাসির ঝিলিক দিয়ে উঠল। সে নির্বিকারভাবে চ্যানেলটিকে বন্ধ করে দিল। ঠিক সেই মুহূর্তেই বাইরের কলিং বেলটি তীব্র শব্দে বেজে উঠল। তেজস্বী টিভি রিমোটটা পাশে রেখে ধীর স্থিরভাবে দরজার দিকে এগিয়ে গেল। তেজস্বী দরজা খুলতেই দেখল সামনে ইকরা দাঁড়িয়ে আছে। দীর্ঘ বিচ্ছেদের অবসান ঘটিয়ে ইকরা আবেগপ্লুত হয়ে তেজস্বীকে জড়িয়ে ধরল। উচ্ছ্বাসিত কণ্ঠে বলল, উফ, কতদিন পর দেখা হলো আমাদের, ভাবা যায়? তেজস্বী মৃদু হেসে শুধু বলল, তেজস্বীর একমাত্র বেস্ট ফ্রেন্ড ইকরা। তারা দুজনেই ড্রয়িং রুমে সোফায় গিয়ে বসলো। পুরনো স্মৃতি আর কুশল বিনিময়ের মাঝে কথার এক পর্যায়ে ইকরা খানিকটা দ্বিধা নিয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা তেজস্বী, তুই না বলেছিলি নিজের শহর ময়মনসিংহ ছেড়ে কখনো এই যান্ত্রিক ঢাকায় আসবি না? তবে হঠাৎ সিদ্ধান্ত বদলালি কেন? তেজস্বীর চেহারায় কোনো পরিবর্তন হলো না। সে একদম স্বাভাবিক নির্লিপ্ত কণ্ঠে উত্তর দিল, যার জন্য নিজের অস্তিত্ব বিসর্জন দিয়েছিলাম, সেই মানুষটাই এখন আর আমার জীবনে নেই, তাই ফিরে এলাম। তুই তো সবই জানিস, তবুও কেন এসব অর্থহীন প্রশ্ন করে সময় নষ্ট করছিস? তেজস্বীর এই সোজা সাপটা উত্তরে ইকরা কিছুটা দমে গেল। পরিবেশটা হালকা করতে তেজস্বী হঠাৎ গম্ভীর হয়ে প্রশ্ন করলো, মিটিং কবে? ইকরা সোজা হয়ে বসে উত্তর দিল, এই তো আগামীকাল রাতে। তেজস্বী তীক্ষ্ণ দৃষ্টিতে ইকরার দিকে তাকিয়ে সতর্ক করে দিল, সবকিছু আগে ভাগে নিখুঁতভাবে গুছিয়ে রাখিস, জানিস তো? কোনো গড়বড় হলে আমার মাথা ঠিক থাকে না। আর একবার মাথা গরম হলে কিন্তু সামলানো কঠিন হয়ে যাবে। ইকরা আশ্বস্ত করে বলল, চিন্তা করিস না, সব ঠিকঠাকই হবে। কিন্তু তুই কি সশরীরে মিটিংয়ে উপস্থিত থাকবি? তেজস্বী জানালার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলল, না, আমি সরাসরি থাকবো না, ভিডিও কনফারেন্সের মাধ্যমেই সব নিয়ন্ত্রণ করব। ইকরা শুধু মাথা নেড়ে সায় দিল। সন্ধ্যার পরপরই ইকরা চলে গিয়েছিল। এখন রাত প্রায় 2টা। মধ্যরাত পার হয়ে নিস্তব্ধতা জেঁকে বসেছে চারিদিকে। কিন্তু তেজস্বীর চোখে এক ফোঁটা ঘুম নেই। মনের শত অনিচ্ছা সত্ত্বেও তার চোখের সামনে বারবার ভেসে উঠছে
এক যন্ত্রণাদায়ক দৃশ্য, তার স্বামীর বুকে মাথা রেখে অন্য একটা মেয়ে শুয়ে আছে। অথচ ওই বুকে মাথা রাখার একান্ত অধিকার ছিল শুধু তেজস্বীর। যে মানুষটার ওম ছাড়া একসময় তার ঘুম আসতো না, আজ তাকে ছাড়াই কত দূরে, কতটা একা সে। অন্ধকারে তেজস্বীর চোখ বেয়ে দুফোঁটা নোনা জল গড়িয়ে পড়ল। কিন্তু পরক্ষণেই সে শক্ত হয়ে বসল। তড়িঘড়ি করে চোখের জল মুছে নিয়ে নিজেকেই শাসন করল। না তেজস্বী, তোকে কাঁদলে চলবে না। তেজস্বীদের কাঁদতে নেই। তেজস্বীদের কাঁদা মানায় না। সে উঠে গিয়ে জানালার কাছে দাঁড়ালো। বাইরের হিমেল হাওয়ার ঝাপটা গায়ে লাগতেই শিরশির করে উঠল শরীর। জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে সে আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলতে লাগলো, মানুষ কেন এত অসহায়? প্রিয় অপ্রিয় কোনো স্মৃতি কেন মন থেকে মুছে ফেলা যায় না? কেন বুকের ভেতরটা এমন ছিঁড়ে যাওয়ার মতো ব্যথায় টনটন করে ওঠে? অথচ ওই বেইমানগুলো কত সহজে সব ভুলে যায়। ওরা কি তবে আমাদের মতো রক্ত মাংসের মানুষ নয়? জানালার কাছ থেকে সরে এসে তেজস্বী আয়নার সামনে দাঁড়ালো। নিজের প্রতিচ্ছবির দিকে তাকিয়ে একরাশ তাচ্ছিল্যের হাসি হাসল সে। নিজেকেই প্রশ্ন করলো, এতগুলো বছর আমি যেই মানুষটাকে ভালোবেসে নিজের অস্তিত্ব বিলীন করে দিয়েছিলাম, যার জন্য নিজের রূপ যৌবন, আমি আসলে কে? সব তুচ্ছ মনে হতো। যাকে নিয়ে পুরোটা জীবন কাটিয়ে দেব ভেবেছিলাম, সেই মানুষটাই আমাকে এইভাবে ঠকালো। পরক্ষণেই তেজস্বীর গলার স্বর বদলে গেল। একটা গভীর সংকল্প তার চোখে মুখে ফুটে উঠল। সে ধরা গলায় বলল, এবার আর কোনো পিছুটান নেই। অনেক হয়েছে অপরের জন্য বাঁচা। এবার থেকে আমি শুধুই তেজস্বী, পুরোপুরি আমি। হঠাৎ করে তেজস্বীর বিষণ্ণ মুখটা বদলে গেল। চোখের কোণে জমে থাকা কান্নার রেশ উবে গিয়ে সেখানে ফুটে উঠল এক তীক্ষ্ণ দৃষ্টি। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক রহস্যময় বাঁকা হাসি।